প্রিয় দর্শক, ইরানের শীর্ষ নেতা আব্দুল্লাহ আল খামিনির জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে যে খামিনির ছেলে মুস্তফা খামিনি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। ইরান যদিও বলেছে যে মধ্যপ্রাচ্যে আর আক্রমণ করবে না, কিন্তু আমরা দেখেছি যে আজকে মধ্যপ্রাচ্যের সেই যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে এবং ইসরায়েলের ঘাঁটিগুলোতে আবারও আক্রমণ করতে এবং তেহরান সহ ইরানের অনেক জায়গায় ইসরায়েল যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি যে আক্রমণ করেছে তাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে টুডে। এবং আমরা দেখেছি যে পাল্টাপাল্টি এই হামলায় মধ্যপ্রাচ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং নতুন কোনো মোড় ঘুরছে কিনা এই আন্দোলন বা এই সংগ্রাম বা বিক্ষোভের। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর দেলোয়ার হোসেন। অবশ্যই আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে এবং সবাইকে। জি, আমি আপনার কাছে শুরুতেই জানতে চাচ্ছি যে খামিনির জায়গায় যিনি এসেছেন নতুন খামিনি, সো ওনাকে যুক্তরাষ্ট্র যেটা বলেছিল যে তাদের পছন্দ অনুযায়ী নেতৃত্ব হতে হবে, তো সেই কারণেই কি উত্তেজনা বেড়েছে নাকি অন্য কোনো মানে এই যুদ্ধের ধারাবাহিকতা রক্ষার জন্য এই উত্তেজনা আপনি মনে করেন? আসলে যুদ্ধের ধারাবাহিকতা বলতে কিছু নাই। যুক্তরাষ্ট্র এবং তার ইসরায়েল এবং তাদের সাথে যারা আছে তারা ইতিমধ্যে পরাজিত হয়ে গেছে। আমি আপনার অনুষ্ঠানে আমার ব্যক্তিগত লাইভে অনেকবার ব্যাখ্যা করেছি যে যুদ্ধ শুরু হওয়ার 1 ঘন্টার মাঝখানে যুক্তরাষ্ট্র এবং তার শয়তান সাঙ্গপাঙ্গ সবাই পরাজিত হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র তারা তাদের মিশন স্টেটমেন্ট বারবার পরিবর্তন করে যাচ্ছে, একবার এক এক কথা বলে। একবার বলছে তারা রিজিম চেঞ্জ করতে চায়, আর একবার বলছে ইরান নিউক্লিয়ার বোমা বানাতে আর মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলবে, সেই জন্য ইরানকে আক্রমণ করা দরকার ছিল তাদের নিজস্ব নিরাপত্তার জন্য। তো তারা যে আসলে যুক্তরাষ্ট্র যে কি চাইছিল শুরু থেকে এবং তাদের কোনো পরিকল্পনা ছাড়াই যে যুদ্ধটা আক্রমণটা শুরু করেছে ইসরায়েলকে অনুসরণ করে, ইসরায়েলের পোষা কুকুর হয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণের পরে তার আক্রমণটাতে অংশগ্রহণ করেছে। এবং ট্রাম্প মনে করেছিল যেভাবে সে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা থেকে একটা, যদিও তারা ধনী দেশ বা তারা সেভাবে তেল সংগ্রহ করে সেভাবে ধনী হতে পারে নাই, সেই কারণে জনগণ দরিদ্র, একটা নিরাপত্তাহীন একটা দেশকে, দরিদ্র দেশের একটা প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে তুলে নিয়ে এসে মনে করেছে, এই বোকার এই উল্লুকগুলো মনে করেছে যে ভেনেজুয়েলা আর ইরান বোধহয় একই জিনিস। মানে এটা যুক্তরাষ্ট্রের এই ট্রাম্পের মোটা মাথা, যে যুক্তরাষ্ট্রের মিলিটারি কমান্ডার যারা, ইন্টেলিজেন্স কমান্ডার যারা, তারা কিন্তু বারবার ট্রাম্পকে বলে এসেছে ইরানে আমাদের আক্রমণ করা উচিত হবে না, ঠিক হবে না, উই আর নট রেডি, আমরা প্রস্তুত না ইরানের মুখোমুখি হওয়া। কিন্তু ট্রাম্প সে তো হচ্ছে আর কি বলবো, সে তো একটা মাথা খারাপ উন্মাদ। এবং হাসিনা যেরকম তার একটা জোকার পার্টি, খুনি পার্টি নিয়ে বাংলাদেশে বসেছিল সরকারে, আবার বর্তমান সরকারকেও তাই দেখছি একইভাবে অভিজ্ঞতাহীন মানুষজনকে নিয়ে পাশে বসেছে, ভালো বুদ্ধি দেওয়ার কেউ নাই। ট্রাম্প হচ্ছে তার চেয়ে ভয়ঙ্কর রূপের, সে মাথা খারাপ, পারিবারিক ভাবে সে বড় হয়েছে, তার বাবা তার জন্য রেখে গিয়েছিল $8 বিলিয়ন, সেটাকে সে নষ্ট করে 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 তার টাকা অর্ধেক করে ফেলেছে, $4 বিলিয়ন খেয়ে খেয়ে। এখন সে প্রেসিডেন্ট হয়ে দেশের জন্য কিছু না করে নিজের পকেট এবং নিজের পরিবারের পকেট ভারী করছে। সে ট্রাম্পের নিজে একটা দস্যুগিরিতে নেমে গেছে। সে ভেনেজুয়েলাতে আক্রমণ করে গিয়ে তার মাদুরোকে এবং তার স্ত্রীকে তুলে নিয়ে এসে সে ভেনেজুয়েলার তেল কিন্তু বিক্রি করছে চায়নার কাছে, এবং এই বিক্রির তেলের পয়সা কিন্তু ট্রাম্পের নিজের অ্যাকাউন্টে জমা হচ্ছে, আমেরিকার কোনো সরকারি কোষাগারে জমা হচ্ছে না। ট্রাম্পের নিজের পারিবারিক অ্যাকাউন্টে এই ভেনেজুয়েলা থেকে বিক্রি করা তেলের টাকাটা, অবৈধভাবে একটা দেশকে দখল করে সেই তেলের টাকাটা চায়নার কাছে বিক্রি করছে, যেই চায়নার সাথে তার চিরশত্রুতা, এবং সেই টাকাটা জমা হচ্ছে ট্রাম্পের অ্যাকাউন্টে। কি ভয়ঙ্কর, কি অস্থির একটা ব্যাপার বিষয়। এই মূর্খরা এবং লোভীরা তারা তো এইভাবেই একটার পর একটা ভুল করতে করতে বড় একটা ভুল করে নিজে ধ্বংস হয়। সেই ভুলটাই করেছে ইরান আক্রমণ করে। পশ্চিমা মিডিয়া আমাদের বাংলাদেশের কিন্তু আজকালকার অনেক মানুষ, তবুও সেই 18 কোটি মানুষের অনেক বললে তো বোঝা যাবে না, তাহলে আপনার আমার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কতজন আসে সেটা তো অনেকের হিসাবে ধারে কাছে পড়ে না, খুবই সামান্য কিছু লোক আছে যারা আসলেই জানতে চায়, তারা আমাদের কথা শুনতে চায়, সত্যি কথা। কারণ পৃথিবীর মিডিয়া কারা? পশ্চিমা মিডিয়া মানেই হচ্ছে ইহুদিরা চালায়। পশ্চিমা মিডিয়ার যত CNN, BBC, যত ফক্স নিউজ আছে, এগুলো সমস্ত কিছু হয় একক মালিক অথবা বিশাল অংশের ইনভেস্টর হচ্ছে ইহুদিরা। সুতরাং তারা তাদের রাজা বাদশারা মানে প্রেসিডেন্টরা একটা কাহিনী যুদ্ধ শুরু করে, প্রথমেই একটা যুদ্ধ, একটা অপকর্ম শুরু করার আগে মিডিয়ারা সেটা গ্রাউন্ড প্রস্তুত করে, ন্যারেটিভ তৈরি করে। ন্যারেটিভ তৈরি করার পরে
তারপরে তাদেরকে দিয়ে যুক্তরাষ্ট্রকে দিয়ে একটা আক্রমণ করে, করার পরে এই আক্রমণকে ঘিরে আবার মিডিয়াগুলো মিথ্যা কথা, সারা দুনিয়া জুড়ে মিথ্যা কথা ছড়াতে থাকে। এবং সেই মিডিয়াকে অনুসরণ করে কিন্তু বাংলাদেশের মূর্খ ছাগল মিডিয়াগুলা, ছাগলের 3 নম্বর মিডিয়াগুলা, যেগুলা হাসিনার আমলে 16 বছর ভারতের পা চেটেছে, এখন পশ্চিমাদের কাছে যা শুনে সেটাকে বাংলা তর্জমা করে সেটা আবার ছাপিয়ে দেয়। তাদের মাঝখানে কিন্তু সাংবাদিকতা বলে কিছু নাই, জার্নালিজম বলে কিছু নাই, এটা হচ্ছে সাংঘাতিক। যা পায় ছোটা ওই ফকিরের মতো ছোট ঝোটা মোটা যা পায় এটা ছাপিয়ে দেয়। আর বাংলাদেশিরা সকালবেলা উঠেই পত্রিকাটা পড়ে ইরানকে তো ভীষণ মাইট দিয়েছে, ইরান শেষ, ইরান ধ্বংস হয়ে গেছে। আসলে কি হচ্ছে অনগ্রাউন্ডের এই মূর্খদের মাথায় কিন্তু কিছু নেই, এটা জানি না কি হচ্ছে। দুনিয়ার খেলা যে কোন লেভেলে চলছে, কত উপরে লেভেলে চলছে, এই ধারণা কিন্তু সাধারণ বাংলাদেশিদের এবং মিডিয়ার মাথায় নেই। মনে করে যে যুক্তরাষ্ট্র তো বিশাল একটা ব্যাপার, ইরান কি থাকবে এটাই একটা যারা তো যারা কি বলেন মিয়া, যুক্তরাষ্ট্রের যেই পরিমাণ গোলাবারুদ এটাকে শেষ হবে নাকি? আপনি কিচ্ছু জানেন না। তারা কিন্তু তারা আমেরিকায় এবং অন্যান্য দেশে তারা কিন্তু ওসিডিসি মানে বুঝেন তো, অনিয়ন কাটার, ডিশ ক্লিনার, তাদের কাছে ওইটাই যে এত সুন্দর শহর, এত বাড়ি গাড়ি, এত ক্ষমতা, অনেক গোলাবারুদ, তো দুনিয়ার খবর রাখে না তো ওরা। তো যাই হোক, আমি সরি, কারোর কাজকে হালাল রোজগারকে আমি ছোট করতে চাই না। আমি জ্ঞান না রাখা, জ্ঞানের সাথে সম্পর্ক না রাখাকে, মূর্খতাকে আমি একটু ধাক্কা দিয়ে বলছি, একটু সজাগ করছি ঘুম ভাঙিয়ে, যেন আপনারা জ্ঞান অর্জনের চেষ্টা করেন। জ্ঞান অর্জনের চেষ্টা না করার কারণে কিন্তু আজকে মুসলিমরা এত দুর্বল, এবং জ্ঞান অর্জনের কারণেই কিন্তু আজকে ইরান এত শক্তিশালী। আচ্ছা, এখন আপনি যেটা বললেন যে আয়াতুল্লাহ মোস্তফা আসার পরে যে আক্রমণটা বেড়ে গেছে, এটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে তারা প্রথম ধাক্কাতে 1 ঘন্টার মাঝখানে প্রথম 6টা বোমাতে আক্রমণেই তারা খামেনি সহকারে পরিবারের অনেক সদস্যকে মেরে ফেললো। এতটাই মূর্খ, আগেও ব্যাখ্যা করেছে কয়েকবার। তাকে যদি আজকে বাঁচিয়ে রাখতো, খামেনিকে বাঁচিয়ে রেখে যদি বলতো যে খামেনি লুকিয়ে আছে, তাকে মারার চেষ্টা করেছে কিন্তু জনগণকে ছেড়ে সে লুকিয়ে গেছে, তাহলে কিন্তু তাদের মিশনে সফল হওয়ার একটা সম্ভাবনা ছিল, ছোট কথা হলো একটা সম্ভাবনা ছিল। যেহেতু ইরানে আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে পশ্চিমারা একটা প্রপাগান্ডা ছড়িয়ে একটা বিভিন্ন ধরনের ছোট ছোট ফ্র্যাকশন তারা গড়ে তুলেছিল, এবং ইহুদিরা এবং আমেরিকানরা পয়সা ঢেলে কানাডা এবং পশ্চিম অনেক দেশে ওই মূর্খ ইরানি, যেরকম অন্যান্য দেশে আওয়ামী বাংলাদেশের আছে না, মূর্খ অসভ্য দেশে কি হচ্ছে খবর নাই, তার ভাই ব্রাদাররা একটু পয়সা পাবে আওয়ামীর চাকরানির কাছ থেকে, এই জন্য বিদেশের মাটিতেও তারা আওয়ামীর পতাকা নিয়ে শেখ হাসিনার পক্ষে আন্দোলন করেছিল না পয়সাকে। একইভাবে দেশে তো এবারে যে 7 মার্চে দিল, আচ্ছা ওকে, বিএনপি নাকের ডলায় ওইটা দেশের কথা আমরা টানেন না, এখন দেশের দিকে চলে যাবো। আমি দেশকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, এখন ইরানকে নিয়ে থাকি। তো দেশের কথা বলতে গেলে 2-4 ঘন্টাও শেষ হবে না। এখন তাদের প্রথম টার্গেট ছিল ইরানকে, বিদ্রোহীদেরকে দাঁড় করিয়ে দিয়ে এই রিজিমকে পরিবর্তন করা, কিন্তু প্রথম কয়েকটা মিসাইলের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে দিয়ে তাদের এই মিশনটা ফেল হয়ে এই যুদ্ধেই পরাজিত হয়ে গেছে। আর আয়াতুল্লাহ খামেনি মাশাআল্লাহ এত জ্ঞানী একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন, শহীদ আয়াতুল্লাহ খামেনি, যে উনি এই বয়সে 86 বছর বয়সে উনি জানতেন, উনি গত 2 যুগ ধরে জানতেন যা আসছে যাচ্ছে ইরানের বিরুদ্ধে, সেই ইরানকে রক্ষা করার জন্য ওনার জন্য শহীদ হওয়া উত্তম। উনি শহীদ হলে পরেই সমগ্র ইরানের সকল ছোট ছোট টুকরা হয়ে যাওয়া দলগুলো একত্র হয়ে যাবে, সমগ্র ইরানের জনগণকে এক করে ফেলতে পারবে। এবং খামেনি মাটির উপরে ওনার অফিসে উনি অফিস করছিলেন, ওনাকে অনেকবার অনুরোধ করা হয়েছিল, ওনাকে বহুবার অনুরোধ করা হয়েছিল ওনাকে গুপ্ত জায়গায় চলে যাওয়ার জন্য, আড়ালের এটাকে সুরক্ষিত জায়গায় চলে যাওয়ার জন্য। উনি হাসতে হাসতে বলেছেন, আমি সুরক্ষিত জায়গায় যাব না, আই এম ফাইন হিয়ার, আমি এখানে ঠিক আছি। জেনে শুনে আল্লাহর রহমতে উনি শহীদ হয়েছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের রাগ হচ্ছে, এক খামেনির পরে আরেক খামেনি আসলো, কিন্তু ওরা তো বুঝতে পারছে না ছাগলগুলা যে এইরকম আয়াতুল্লাহ আর 10-15টা রেডি আছে। সুতরাং মাঝখানে আয়াতুল্লাহ আরফও এসেছিল, সেই আয়াতুল্লাহ আরফ কিন্তু আরো ডেঞ্জারাস হতো, সে কিন্তু আণবিক পারমাণবিক বোমা কিন্তু দুনিয়াকে ডিক্লেয়ার দিয়ে বানাতো। কিন্তু শহীদ আয়াতুল্লাহ খামেনির ছেলে আরেকটু নীতিবান হবে, সেই জন্য। বাট তারপরে গতকালকে আমার ব্যক্তিগত লাইভে একটা কথা বলেছি, এখানে পরে বলবো। সে আর আয়াতুল্লাহ খামেনি নতুন সরকার পশ্চিমাদেরকে বুঝিয়ে দিল যে আমরা এসেছি আরো শক্তিশালী হয়ে। সুতরাং এটা হচ্ছে প্রাথমিক জানান। একটা জিনিস বুঝতে হবে যে ইউরোপিয়ানরা শিয়া মুসলমানদেরকে চিনে, ইউরোপিয়ানরা বুদ্ধিমান। ইন জেনারেল ইউরোপিয়ান জনগণ, আমি তো ইউরোপেও ছিলাম, বসনিয়া যুদ্ধের সময় বসনিয়ায় ছিলাম, ক্রোয়েশিয়ায় ছিলাম, আরো কয়েকটা আশেপাশে গিয়েছি, সে আজকে থেকে 1 বছর আগে। তখন দেখেছি ইউরোপিয়ান ছেলেমেয়েরা, তারা কিন্তু স্কুলের ছেলেমেয়েরা কিন্তু 5টা-6টা ল্যাঙ্গুয়েজ জানে ওরা। এটা কিন্তু আজকে থেকে আরো 30 বছর আগের কথা বলছি, এখন তো আরো বেশি জানে, এখন আরো বেশি জানে। এক্স্যাক্টলি রাইট। আপনি তো ইংল্যান্ডে থাকেন, আপনি জানেন, সেখানে কারণ
ইউরোপের ছেলেমেয়েরা কিন্তু পশ্চিমার ছেলে, যদি আপনি আমেরিকান ছেলেমেয়েদের সাথে ইউরোপের ছেলেমেয়েদের সাথে তুলনা করেন, তাহলে আমেরিকান ছেলেমেয়েরা হচ্ছে গাধাগুরু, মূর্খ। আপনি একটা পাশের দেশ, নর্থ আমেরিকায় পাশাপাশি দুইটা দেশ, এবং একসময় ট্রাম্প আসার আগে সবচেয়ে বড় বন্ধু ছিল আমেরিকা এবং কানাডা। আজকে আমেরিকান বেশিরভাগ ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন কানাডার রাজধানী কোনটা, তারা কিন্তু বেশিরভাগই বলে বসবে যে টরন্টো। তারা কিন্তু জানেই না যে অটোয়া কানাডার রাজধানী, তারা বলে বলবে টরন্টো। মানে তাদের জ্ঞান। আমি যখন আমেরিকা ছিলাম, তথাকথিত শিক্ষিত কোওয়ার্কার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার ম্যানেজার এক ইহুদি মহিলা ছিল, অত্যন্ত ভালো মানুষ। ওই জায়নিস্ট ইহুদিরা, এরা হচ্ছে ভালো মানুষ ইহুদি। তো তারা মনে করতো যে বাংলাদেশ ইন্ডিয়ার অংশ। এত শিক্ষিত মানুষ, তারা জানতোই না যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। তো তাদেরকে আমি লজ্জা দিয়ে অনেক জায়গায় বলাই হয়, মানে শেখানো হয় তাদেরকে যে ইন্ডিয়া। এটা শেখানো হয় না, এটা হচ্ছে কি, আমেরিকার এডুকেশন সিস্টেম ইজ ভেরি ব্যাড। সেই তুলনায় ক্যানাডিয়ানরা এডুকেটেড, ক্যানাডিয়ান এডুকেশন কিন্তু অনেক ভালো, কিন্তু আমেরিকান এডুকেশন সিস্টেম হচ্ছে হরবল। এই জন্য ওদের পলিটিশিয়ান গরু ছাগল গুলা বেশিরভাগ এইগুলা। যাই হোক, আমরা আজকে কথা থেকে কোনো কথা যেতে চাই না। সুতরাং ইউরোপিয়ানরা জানে যে অ্যাকচুয়ালি শিয়া মুসলিম এবং সুন্নি মুসলিমের মাঝখানে বিশাল পার্থক্যটা কোথায়। আমেরিকানরা জানে শিয়া মুসলিম হচ্ছে সাংঘাতিক শক্তিশালী এবং এদের ইমান শক্ত, এবং সহজে এরা কারোর তেল মারবে না, কারোর কথায় চলবে না। আর শিয়া মুসলিমদেরকে 2 পয়সা দিয়ে কিনে ফেলা যায়। এদের ইমান দুর্বল, এদের আত্মা দুর্বল। এবং ইংলিশরা, যেটা আগে বলেছিলাম, ব্রিটিশরা এই শিয়া সুন্নি এগুলো কিন্তু ইসলামে নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজে কোনোদিন বলেন নাই উনি শিয়া সুন্নি, কোনোদিন বলেন নাই। ইসলামে কিন্তু শিয়া সুন্নি নাই, এগুলো হচ্ছে খোতা মৌলানারা। এবং তার বাইরে এইসব খোতা মৌলা যারা, যাদেরকে 2 পয়সা দিলে খাওয়ানো যায়, এদেরকে ব্রিটিশরা শিক্ষা দিয়ে দিয়ে এই শিয়া মুসলিম, শিয়া সুন্নি আলাদা করে ইসলামকে দুর্বল করেছে। এখন আপনি দেখেন, একটা চিত্র দেখেন, মধ্যপ্রাচ্য মাইর খেতে খেতে রাশিয়ার এই যে মধ্যপ্রাচ্যকে এমন মাইর দিয়েছে যে ইরান আপনার খোরাম শহর যে মিসাইল মেরেছে, ইসরায়েলের যে সবচেয়ে বড় বড় বিমানবন্দর, কি বলে এটাকে, নাভাতিন, তারপরে আপনার আরো কতগুলো যে আছে, বেনগরিয়ান, এইসব বিমানবন্দরে উড়িয়ে দিয়েছে সব। এবং তাদের যে একটা সবচেয়ে বড় বিমানবন্দর ছিল আপনার টেলনোর, এই টেলনোর হচ্ছে এত গভীরে, যেটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জানতো তাদের এত বছরের ইতিহাসে এইটা ধ্বংস করার মতো ক্ষমতা কারণ নাই। এত পুরু বা কঠিন প্রাচীরে ঢাকা, এবং এত মাটির নিচে, এবং ওর মাঝখানে সবচেয়ে গোপন কিছু অস্ত্র শস্ত্র কারখানা ওখানে ওদের আছে, এবং ওদের গোয়েন্দার কিছু অফিস আছে ওখানে। সেটাকে পর্যন্ত নিখুঁত আক্রমণের মাধ্যমে ইরান ধ্বংস করে দিয়েছে, ফাটল করে একদম মাটির নিচে পর্যন্ত চলে গেছে। তার মানে কি, যুক্তরাষ্ট্র এবং ইরানের সব শেষ। সমস্ত কিছু যখন শেষ, আর কুল কিনারা না পেয়ে এই মূর্খ, লোভী, অসভ্য তথাকথিত সুন্নি মধ্যপ্রাচ্যের রাজাবাসারা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভকে একটা অনুরোধ করেছিল যে দয়া করে আপনি ইরানকে অনুরোধ করে এই যুদ্ধবিরতি করান। ওই ভিডিওটা একটু দেখান কাইন্ডলি, লাভরভের ভিডিওটা। Которые вы выступаете. Действительно, вы предупреждали, многие из арабских монархий публично говорили, что не надо вести дело к военному решению и что не будут разрешать использовать воздушное пространство, как я уже сказал. Но когда вот все началось, вопреки вашим многократно адресованным Соединенным Штатам и Израилю призывам, вы осудили то, что начали делать Соединенные Штаты и Израиль? Thank you. এখানে কোনো কুল কিনারা না পেয়ে এখন এই মিডল ইস্টের সৌদি বাদশাহ এবং সমস্ত অন্যান্য মিডল ইস্টের দেশগুলা এরা লাভরভকে ধরেছে, অনুরোধ করছে ইরানকে থামাতে, যুদ্ধবিরতি। তখন লাভরভ কি সুন্দর করে বলেছে, অত্যন্ত জ্ঞানী, কথাবার্তার ওজন, জ্ঞানের ওজন, কনফিডেন্স, সাহস, কি সুন্দর করে কথা বলে। কি বললো, যুদ্ধের তোমাদেরকে বারবার বলা হয়েছে, ইরান তোমাদেরকে বারবার বলেছে যে তোমাদের দেশে, তোমাদের সাথে আমাদের, মানে মধ্যপ্রাচ্যের দেশগুলাকে, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু নিশ্চিত করো তোমাদের আকাশ সীমা ব্যবহার করে যেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ব্যবহার করতে না পারে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তোমাদের আকাশ সীমা ব্যবহার করে যেন ইরানকে আক্রমণ না করতে না পারে। কিন্তু তাদেরকে বুড়াঙ্গুল দেখিয়ে তাদের আকাশ সীমা ব্যবহার করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে নির্লজ্জের মতো আক্রমণ করেছে। তখন লাভরভ জিজ্ঞেস করছে, ওই তোমাদের তো শুনলাম না যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমালোচনা করতে, নিন্দা করতে, ইরানকে আক্রমণ করার জন্য? একদম ছাই দিয়ে ধরেছে বেশরমগুলাকে। তার মানে ইরানকে বলে দিল তোমাদের এই যুদ্ধবিরতিতে আমরা কোনো সহায়তা করবো না, এবং ইরানকে বলে দিল মারতে থাকো, একদম শেষ করে দাও।
কারণ ইরান তো মাঝে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই যে মধ্যপ্রাচ্যে আঘাত করবে না। করেছিল, এবং শেষ পর্যন্ত ইরান যেটা বলেছে, আমরা তো মধ্যপ্রাচ্য, তোমাদেরকে বলেছিলাম তোমাদের ঘাঁটি ব্যবহার করতে দিও না, আকাশ ব্যবহার করতে দিও না, আমাদেরকে আঘাত করতে। সেই আঘাত তোমরা করেছো, সুতরাং আমরা ডিফেন্সিভ অ্যাকশন নিচ্ছি, প্রতিরক্ষা আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা মার্কিন ঘাঁটিগুলা, বাই দ্য ওয়ে মার্কিন ঘাঁটিগুলা এই পর্যন্ত যতগুলা ওদের বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স, হান্ড্রেডস অফ বিলিয়ন্স অফ ডলার্স এর তাদের রাইডার সিস্টেম, যেটা আগের লাইভে, আমার ব্যক্তিগত লাইভে, আপনার লাইভে ছবি দেখিয়ে বলেছি, তাদের অত্যাধুনিক, যুক্তরাষ্ট্র অত্যাধুনিক রেডার সিস্টেম, বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার রেডার সিস্টেম ধ্বংস করে মার্কিন এবং ইসরায়েলিদের যে গোয়েন্দা সিস্টেম ছিল, প্রত্যেকটা ইরানের একদম নিখুঁত তাদের সৈন্য সামগ্রী অস্ত্রশস্ত্রের নিখুঁত অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেটা দিয়ে গোলাবারুদ মারা, সেটা তাদের ধ্বংস হয়ে গেছে। এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অন্ধ, সেই জন্য তাদের কি বলে এটাকে, দামি জিনিসপত্র, কাঠ, প্লাস্টিক দিয়ে বানানো বিমানের উপর এবং ছবির উপর আক্রমণ করছে, সম্পূর্ণ পরাজিত এই যুদ্ধে। কিন্তু যুক্তরাষ্ট্রের যে টোটাল ইনভেস্টমেন্ট আপনার মধ্যপ্রাচ্যে, তা কিন্তু $1 ট্রিলিয়ন, বিলিয়ন ডলার, $1 ট্রিলিয়ন। এবং যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্যে ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে, এই ঘাঁটি যুক্তরাষ্ট্র আর জীবনে কোনোদিন তৈরি করতে পারবে না, যেটা আগেও বলেছিলাম অনুষ্ঠানে। এখন আমরা আরেক ইম্পর্টেন্ট কথায় আসি, মানে এখানে ঘাটিগুলো এখানেই সমাপ্ত, মানে এখানে শেষ, ইটস ওভার। মধ্যপ্রাচ্য, আমি আমার বারবার প্রতিটা প্রোগ্রামে বলেছি যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মাতব্বরি শেষ। বাংলাদেশে তো এখনো হারামখোরের বাচ্চারা ভারতকে জায়গা দিয়ে রেখেছে, আবার আনতে দিচ্ছে, চাকরের বাচ্চা চাকর, এগুলো হচ্ছে গোলামের বাচ্চা গোলাম। সরকারের পরে সরকার পরিবর্তন হয়, 1500 ছাত্রছাত্রী জনতার জীবন দিয়ে, অথচ এই গোলামের বাচ্চা, চাকর বাকরের বাচ্চারা এরা করে কি আবার ভারতকে জায়গা করে দিচ্ছে। তো কিন্তু মধ্যপ্রাচ্যের থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি চিরজীবনের জন্য কুল্লু খালাস, বিদায়। ঠিক আছে, বিদায়। এই ঘাঁটি আর বসবে না, এই ঘাঁটি যুক্তরাষ্ট্র আর নতুন করে বসানোর কোমরও জোর থাকবে না, অর্থনৈতিক জোরও থাকবে না, শেষ। ইসরায়েল শেষ। তাই বলে নেই, বলেছি মধ্যপ্রাচ্যে সরকার পরিবর্তন হবে। সরকার পরিবর্তনের মাধ্যমে তা শুরু হবে প্রথমে বাহরাইন দিয়ে। বাহরাইনের রাজকীয় সরকার, যাদেরকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ সরকারকেই তো বসিয়েছিল হচ্ছে ব্রিটিশরা, এই মরুভূমির থেকে উট চালাতো এই ওয়াহাবিরা, এই সৌদি আরবের বাচ্চার পরিবাররা উট চালাতো, ওয়াহাবিরা ডাকাতি করতো, রাত্রেবেলা উট নিয়ে ডাকাতি করতে যেত। এরা হচ্ছে রীতিমতো ফকির। এই ফকির গুলাকে, এই ডাকাত গুলাকে মধ্যপ্রাচ্য এদেরকে রাজা বাদশা বানিয়েছে। পরবর্তীতে আল্লাহর নিয়ামত, আল্লাহর হুকুম, যে আল্লাহর ঘর মদিনা মক্কা, যেখানে আল্লাহ মাটির নিচে থেকে তেল বের করতে শুরু করেছেন, সেই তেলের টাকায় এরা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ। এখন তারা আছে কোথায়? মানে তারা নিশ্চয়ই লুকায় আছে, সবাই লুকাই তো। আমি আগেও বলেছি আপনার অনুষ্ঠানে, মোহাম্মদ বিন সালমান নিজের দেশেই আছে, তার আন্ডারগ্রাউন্ড ইয়েতে। দুবাইয়ের শেখ রাকাম, দুবাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে সারা পৃথিবীর সমস্ত চোর বদমাস, আওয়ামী লীগের চোর বদমাস থেকে আরম্ভ করে ভারতীয় যত চোর বদমাস আছে, পয়সাওয়ালা, সারা দুনিয়ার সমস্ত অবৈধ পয়সার মালিকরা, ব্যবসায়ীরা, তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে দুবাই। এবং দুবাই আক্রমণের পরে কিন্তু দুবাইয়ের বাদশা, ওই বাদশার থেকে আরম্ভ করে যত ইনভেস্টার ছিল সবাই পালিয়ে গেছে। দুবাইয়ের ভবিষ্যৎ অন্ধকার। দুবাই হঠাৎ করে, যেটা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন একটা দিন আসবে যেখানে উঁচা প্রাসাদের কম্পিটিশন শুরু হবে ওই মরুভূমির দেশে, সৌদি আরব, দুবাই, ইউএই, এদের মাঝখানে। সেটাই কিন্তু এই জামানার 1400 বছর পরে আমরা দেখেছি তাই হচ্ছে। আল বুর্জ খলিফা এবং সৌদি আরবের নতুন বিল্ডিং হচ্ছে, কে কাছে কম্পিটিশন দিয়ে উপরে যেতে পারে, এগুলা নিচে নামার সময় হয়েছে এখন। তো আসল কথায় যাই, সেটা হচ্ছে এই যে এত কিছু চলছে, ব্রিক্সের কথা আগে বলেছি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা মিলে প্রথম যে 5টা দেশ নিয়ে ব্রিক্সটা তৈরি হয়েছিল, ব্যবসায়িক এবং অর্থনৈতিক কি বলে সমঝোতার মাধ্যমে যে একটা গোষ্ঠী তৈরি হয়েছিল, সেটা পরবর্তীতে কিন্তু এখন 151টা দেশ তাদের অংশ। এই 151টা দেশের মাঝখানে, এই গোষ্ঠীর মাঝখানে কিন্তু পৃথিবীর সমগ্র জনগণের প্রায় 50% মানুষই কিন্তু এই ব্রিক্সের অংশীদার। 29 to 30% ব্যবসা কিন্তু এই ব্রিক্সের অংশ। এবং অর্থনীতির জিডিপি প্রায় 40 থেকে 45-40%-এর মতো জিডিপি, সারা পৃথিবীর জিডিপি হচ্ছে এই ব্রিক্সের মধ্যে। আপনি কি মনে করেন চায়না এবং রাশিয়া বেশি দিন সাইডলাইনে বসে থাকবে? ইরান হচ্ছে ব্রিক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যদিও চায়না নিজস্ব তেল এবং নিজস্ব স্বাবলম্বী, এত স্বাবলম্বী হয়ে উঠেছে জ্বালানির ব্যাপারে যে তারা 84 to 85% জ্বালানিতে চীন, তারা স্বাবলম্বী এখন, নিজেরা নিজেদের উপর নির্ভরশীল। ইরান থেকে এখনো 15% তেল নিয়ে যায়, বা বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদনে আমেরিকা হচ্ছে এইখানে,
আর চীন হচ্ছে তার 100 মাইল উপরে। মানে চীন আমেরিকা গত 50 বছরে এই একই লেভেলে আছে, আর উপরে যায়নি বিদ্যুৎ উৎপাদনে। এবং এই আমেরিকায় বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে যে ইউরেনিয়াম প্রয়োজন হয়, সেই ইউরেনিয়াম কিন্তু নিয়ে আসে রাশিয়া থেকে, চিরশত্রু। একটা মুখ দিয়ে বলছে তোরা মাইরা ফালামু রাশিয়া, তোরা বাঁচতে দিব না। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমস্ত অস্ত্র এবং টাকা পয়সা দিয়ে জিজ্ঞাসা এত বছর। কিন্তু একই সাথে যেটা বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারবে না, যে দাকুম্বার সম্পর্ক রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে। কিন্তু এই যুক্তরাষ্ট্র তার বিদ্যুৎ উৎপাদনের জন্য যে ইউরেনিয়াম দরকার হয়, সেই ইউরেনিয়াম কিন্তু কিনে নিয়ে আসে রাশিয়া থেকে। সুতরাং তারা তাদের শত্রুতা এবং মিত্রতা সবকিছু স্বার্থের উপর নির্ভর করে। চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু, এলাই, কিন্তু সারা পৃথিবীতে বা বাংলাদেশের মানুষরা জানে চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। যুক্তরাষ্ট্রের বিগেস্ট ইনভেস্টার, সবচেয়ে বড় ইনভেস্টার হচ্ছে চীন। আগে বলেছি আপনার অনুষ্ঠানে, চীন এবং মিডল ইস্টের শেখদের অর্থে চলছে তাদের স্টক মার্কেট। এবং যখনই কৌশল নিচ্ছে, মানে চীনকে আসলে কৌশল নিচ্ছে। চীন হচ্ছে এমন একটা দেশ, চীন সবসময় কি বলে এটাকে, কূটনৈতিক ভাবে তারা খেলে, এবং তারা সরাসরি অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে জড়িয়ে যায় না। আর যুদ্ধে যখন জড়ায় তখন মাধ্যমে জড়ায়। যেমন এখন ইরানকে সর্বপ্রকার সহায়তা দিচ্ছে, যেটা ওদের তাদের বেইডু 3 দিয়ে, যেটা যুক্তরাষ্ট্রের জিপিএস, সেই জিপিএস কে বাদ দিয়ে তাদের যে স্যাটেলাইট, জিপিএস থেকে আরো অত্যাধুনিক স্যাটেলাইট বেইডু 3, সেই বেইডু 3 দিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ 5 থেকে 10 গজের মাঝখানে যুক্তরাষ্ট্রের মিডল ইস্ট অস্ত্রশস্ত্র এবং ইসরায়েলের সমস্ত অস্ত্রশস্ত্র, তাদের ঘরের ভিতরে কি আছে, কোন জেনারেল আছে, তাদের সমুদ্রের নিচে ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের কোন সাবমেরিন আছে, সেইটার পুঙ্খানুপুঙ্খ অবস্থান জানিয়ে দিচ্ছে চীন ইরানকে। আর ইরান সেই জায়গায় তাদের বোমা মারছে। শুধু তাই না, এতটাই বোকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, আমার হাসি পায় শুনলে যখন এগুলো দেখি। বাংলাদেশিরা যারা কি বলে ভারতীয় মিডিয়া দেখে বা পশ্চিমা মিডিয়া দেখে, তারা তো এগুলোর খবর জানে না, তারা শুধু দেখে ইরান মাইর খাচ্ছে। আরে বাবা, ইরান যে মাইর খাবে, তারা ইরানই আমরা 2 যুগ আগে থেকে জানতো। আজকে ইরানে যে মাইর দেওয়া হচ্ছে, এই মাইর কিছুই না। সারাদিন ইরানিরা মাইর খাচ্ছে তাদের তেল, তাদের পানি তৈরির জায়গায়, যেখানে পানি তৈরি হচ্ছে খাওয়ার মতো পানীয়, এবং তাদের তেলের জায়গায় সেই তেল ফেটে গিয়ে রাস্তার ড্রেন দিয়ে গড়িয়ে এলাকায় এলাকায় তেল জ্বলছে। এগুলো ইরানিরা আরো 24 বছর আগে জানতো। তো সারাদিন রোজা রেখে এটা সন্ধ্যার পরে ইফতারটা খুলেই আবার সবাই বাজার করতে যায়, সবাই বাজার করতে যাচ্ছে। কেউ কেউ আবার রাস্তায় যুক্তরাষ্ট্র মৃত্যুর আবার কি বলে মিছিল করছে, ওরা আনন্দ ফুর্তি করছে। এরা যোদ্ধা জাতি, ওরা বাংলাদেশের মতো খাটের তলে লুকায় যাওয়া জাতি না, ওরা বাংলাদেশের নেতাদের মতো বিদেশে বা বিদেশে পালা যাওয়ার জাতি না। এরা হচ্ছে যুগে যুগে শত শত হাজার হাজার বছর ধরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের থেকেও এরা যোদ্ধা জাতি। এই ইতিহাসগুলো বাংলাদেশিরা জানে না। এটা একটু মূর্খতা দূর করতে হলে পড়াশোনা করতে হবে, ইসলাম অনুসরণ, ইসলামকে বুঝতে হলে পড়াশোনা, জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের ভিত্তিটাই শিক্ষা অর্জন দিয়ে। তো এখন আসলে কি হতে যাচ্ছে, মানে কি করতে যাচ্ছে? সাইড লাইনে বসে থাকবেন আপনার চীন এবং রাশিয়া। কিন্তু এই পুরো অনুষ্ঠানে এবং গত যতগুলো অনুষ্ঠান করেছি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব এখন। প্রস্তুত? কালকে আমার অনুসারীদেরকে বলেছি আসল খবর নিয়ে আসছি। আমি ওইসব লোকের কথাই বাদ দিলাম যারা বলছে ইরান তো শেষ, ইরান তো হেরে গেছে। এই মূর্খদের ধারণাই নেই। আর যারা আমার ভিডিওর মাধ্যমে জানেন ইরানের অবস্থা কতটুকু শক্তিশালী, মাশাআল্লাহ, এখন উত্তর দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শোনেন। কিন্তু এই কথাগুলো কিন্তু আপনার অনুষ্ঠান, জানি না কারা কারা অনুষ্ঠান করে আপনার এখানে, আর কোন একটা ব্যক্তি অতীত থেকে বলে যায় নাই, এবং আমি বলার পর এখন হয়তো শুনে কেউ বলতে পারে। ইরানের আসল শক্তি কিন্তু মিসাইল একটা বিরাট বড় শক্তি, যেটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কল্পনাও করতে পারেনি। যুক্তরাষ্ট্রের সকল বাহিনী প্রধান মার্ক মিলি, অবসরপ্রাপ্ত, যে একসময় সকল মিডিয়াতে এসেছিল তার সুন্দর একটা দেশপ্রেমিক বক্তব্যের কারণে, ট্রাম্পের প্রথম শাসনামলে যখন ট্রাম্প আর্মিকে বলেছিল জনগণের বিরুদ্ধে নামতে, তখন মার্ক মিলি বলেছিল আমরা ওয়াদা করেছি সংবিধান রক্ষার্থে, আমরা কোনো রাজা, রানী, বাদশাহ, প্রেসিডেন্ট, কোনো এমপি কারো স্বার্থ রক্ষার জন্য আমরা ওয়াদা নিয়ে সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে অংশগ্রহণ করি নাই। যেই ওয়াদা আমরাও নিয়েছিলাম, বা আমরা নেই সশস্ত্র বাহিনীতে, কিন্তু এরাও টাকা পয়সাকে হাসিনার আমলে এবং ভারতের টাকা পয়সা চাক্কার বাকার গোলামি করতে হতে এরাও ভুলে গেছে কি ওয়াদা করেছিল। কিন্তু এই মার্ক মিলিরা তখন বলেছিল, মার্ক মিলি গতকালকের মন্তব্য, এখনো কিন্তু আসল কথা আসেনি। মার্ক মিলির গতকালকের বক্তব্য যে ইরান খুব ভালো করছে, একটা আমেরিকান ফোর্সেস কমান্ডার, মানে আর্মি, নেভি, এয়ারফোর্স এর যত বাহিনী আছে সবার কমান্ডার ছিল, সকল সেনা চিফের, নৌ চিফের, তাদের কমান্ডার ছিল। সেই মার্ক মিলি গতকালকের বক্তব্য
ইরান খুব সুন্দর যুদ্ধ করছে, কোনো মূর্খ গরু ছাগলের কথা না। যুক্তরাষ্ট্রের চিফ অফ ফোর্সেস কমান্ডার যারা, যে ট্রাম্পের এবং বুশ সরকারের চিফ এবং অ্যাডভাইজার ছিল, যুদ্ধ করতে হবে নাকি প্রধান ছিল, এত বলা দরকার নেই, তার গতকালকের কথা হচ্ছে তিনি বলছেন যে ইরান খুব সুন্দর এক্সকিউজ মি, ইরান খুব সুন্দর যুদ্ধ করছে এবং আমরা মানে যুক্তরাষ্ট্র সাংঘাতিক ভুল করেছে, এই ভুলের মাসুল দিতে হবে। এখন আসি আসল কথায়। ইরানের বারবার বলেছি, আপনার অনুষ্ঠান প্রথম দিন বলেছি, যতদূর চোখ যায় মাইলকে মাইল ওদের মিসাইল, আন্ডারগ্রাউন্ড মিসাইল টানেল, মাইলকে মাইল। পরবর্তীতে এখন কিন্তু জনসম্মুখে ভিডিওতে এসব উন্মুক্ত, গতকালকে আমার ভিডিওতে দেখিয়েছি। কিন্তু ইরানের আসল উদ্দেশ্য এটা না। মিসাইল মেরে মেরে ইসরায়েলকে ধ্বংস করা, যুক্তরাষ্ট্রের সামরিক বেজ মিডল ইস্টে ধ্বংস করা। এক্সকিউজ মি, রোজা রেখেছি, বেশি কথা বলতে গিয়ে সরি, এটা হচ্ছে মিডল ইস্টের ইরানের আসল উদ্দেশ্য না, এটা হচ্ছে সেকেন্ডারি উদ্দেশ্য। এটা হচ্ছে সেকেন্ডারি উদ্দেশ্য। এটা দিয়ে পৃথিবীর জনগণকে, মিডিয়াকে, সবাইকে ব্যস্ত রাখছে। সবাই জনগণ আমাকে বলছে, ভাই দেলোয়ার ভাই জানান, স্যার জানান কি হচ্ছে মিডল ইস্টে। সবাই খালি মিসাইল দেখতে চায়। আরে তেলাবিবকে মারছে, ইফতারটা করতে দেয়, সেরিটা করতে দেয় শান্তিতে। তেলাবিব এখন গাজা হয়ে গেছে। ইয়েস, দুনিয়া এইটাতে আনন্দ পাচ্ছে। ইরান যে কত বুদ্ধিমান একটা জাতি, কত চতুর একটা জাতি, এই বাংলাদেশিদেরকে বুঝতে হলে আবার 10 বার জমাতে হবে এবং জন্মের পরপরই তাদেরকে অক্সফোর্ড এবং হার্ভার্ডে পড়াশোনা করতে হবে। ইরান এত শিক্ষিত জাতি, এত বুদ্ধিমান জাতি। তাদের তাদের 12 থেকে 20 বছর, 30 বছরের, 25 বছরের মেয়েদের মাঝখানে, 30 বছরের মাঝখানে 95 থেকে 98% শিক্ষিত। বাংলাদেশের মেয়েরা তো হিন্দি ড্যান্স করে, আর ছেলেরা রাজনৈতিক নেতাদের পায়ের কাছে পড়ে থাকে। এখন নাহিদ আসিফদের পায়ের কাছে পড়ে থাকে। ইরানের ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা, এরা পড়াশোনা করে শিক্ষিত হন। এরা জিও পলিটিক্স শিখে, এরা মিসাইল টেকনোলজি শিখে, এরা এআই শিখে, এরা মেশিন লার্নিং শিখে। আর যখন চাকরি বাকরির সময় আসে, সরকার এদেরকে জায়গা মতো বসিয়ে দেয়। এরাই দেশ চালায়, এরাই হয় নেতা, এরাই হয় ইঞ্জিনিয়ার, এরাই হচ্ছে দেশের শক্তি। মিসাইল তো দেশের শক্তি না, শক্তি হচ্ছে এই শিক্ষিত জনগণ, ছেলেমেয়েরা। ইরানের শক্তি মিসাইলে না। মিসাইল তো একটা মারবে, শেষ হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তিটা, বাচ্চা ছেলে মেয়েটা বা পুরুষটা নারীটা মিসাইল বানাচ্ছে, ইঞ্জিনিয়াররা, তারা তো এরকম মিসাইল আরো শত শত হাজার হাজার বানাচ্ছে। এইসব ছেলেমেয়েরাই আরো ইঞ্জিনিয়ার তৈরি করছে ভবিষ্যতের জন্য, মিসাইল তৈরি করার জন্য। আসল শক্তি হচ্ছে ইরান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সকল অয়েল ট্যাঙ্কার এবং ডেটা সেন্টার আক্রমণ করছে। কেন? সকল অয়েল সেন্টারে, জ্বালানি সেন্টার, ট্যাঙ্কারে, ডেটা সেন্টার দিয়ে এআই চলে। এআই এর মাধ্যমে সবকিছু চলতে শুরু করেছে। সেই ডেটা সেন্টার গুলো সমুদ্রের মাঝখানে তৈরি করা ডেটা সেন্টার, শিপের মাঝখানে, জাহাজের মাঝখানে, ভাসমান সমুদ্রের মাঝখানে ডেটা সেন্টার। এই ডেটা সেন্টার গুলা ইরান ধ্বংস করে দিচ্ছে। ইরান ধ্বংস করছে জ্বালানির ট্যাঙ্কার গুলাকে, ইরান ধ্বংস করছে মিডল ইস্টের তেলের খনিগুলোকে। কেন? যুদ্ধ লাগার আগে এক ব্যারেল তেলের দাম ছিল $80 বা তার নিচে, উঠানামা 80 প্লাস মাইনাস। আর এই যুদ্ধের 1 সপ্তাহ পরে এখন $110-15 পার ব্যারেল। এগুলো বুঝতে হবে। এই জন্য একটু সময় নিয়ে বলছি, ইরানের আসল শক্তি কোথায়, আসল পরিকল্পনা কোথায়। এই তেলের দাম বেড়ে কোথাও কোথাও $135 এবং $150 ব্যারেল প্রতি চলে গেছে। এবং আগামী কয়েক সপ্তাহে যুদ্ধ যদি এইভাবে চলতে থাকে, ইরানের, বুঝে বলেছি, ইরানের মিসাইল মাইলকে মাইল টানেল ভরা এখনো হাতেই দেয় নাই, অত্যাধুনিক মিসাইল হাতেই দেয় নাই। আর মূর্খগুলো আমাকে বলে ইরান হারতেছে। আর আমেরিকা, আরেক মূর্খরা বলে আমেরিকা থেকে বাংলাদেশে যারা যে আমেরিকান, মানে কালো চামড়া সাদা আমেরিকান হইতে চায়, তারা বলে আরে আমেরিকানদের পাগল, এই লোকটা একটা চাপাবাজ, আমেরিকার এত শস্ত্র, আমেরিকা শেষ, নিঃশেষ। আমেরিকা তো যুদ্ধ করার ক্ষমতাই এখন আর নাই, নাই, ওই পুরোনো দিন শেষ। তারা নিজেদেরকে এত বেশি ছড়িয়ে দিয়েছে সারা পৃথিবীতে যে এককভাবে যুদ্ধ করার। এবং আপনাকে বুঝতে হবে, আবার অন্য কথায় চলে যাচ্ছে, আবার আমাকে তেলের জায়গায় ফেরত নিয়ে এসেন। তেলের জায়গায় ফেরত নিয়ে আসেন, এটা বলে দিন, আর এটা বলা হবে না। চীন তাদের যুগে যুগে চীন তার শক্তিশালী হয়েছে, কারণ চীন কোনো যুদ্ধে জড়াই নাই। চীনের অস্ত্র ভান্ডার শুধু জমেছে, খরচ হয়নি। আর আমেরিকা এত যুদ্ধ করেছে,
একটার পর একটা যুদ্ধে তারা লেগেই আছে, গায়ে জোর করে অন্যের দেশে গিয়ে যুদ্ধ করছে, নিজের যুদ্ধ না অন্যের যুদ্ধে জড়াচ্ছে। মাস্তানি মাস্তানি করে করে তাদের যা তো জমা অস্ত্র গোলাবারও ছিল সব শেষ। ইউক্রেনের আধুনিক যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধে যেই পরিমাণ অস্ত্র আর গোলাবারুদ পাঠিয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, প্রক্সি ওয়ার যাকে বলে, করে। আর ইউক্রেনের ওই ছাগলটা, ওই ওই কি বলে ওটাকে, কি নাম, জেলেনস্কি, ওটা একটা চোর এবং ছাগল। এই সে তো চোর আর ছাগলটা, ও যদি একটা বুদ্ধিমান, ও হচ্ছে বাংলাদেশি টাইপের ক্যারেক্টারও। ওরে সহজে ভারত যেরকম বাংলাদেশের নেতা এবং ছাগলদেরকে কানা ধরে চালাইতে পারে, ওরকম পশ্চিমেরাও কিন্তু ওই ছাগলটার কানা ধরে চালাইছে। ও যদি বুদ্ধিমান নেতা হইতো, ও যদি দেশপ্রেমিক হতো, তাহলে কিন্তু ইউক্রেনকে যুদ্ধে নিয়ে পড়তো না। তার দরকারটা কি ছিল? নেটোর সদস্য হওয়ার, পশ্চিমাদের উস্কানিতে হওয়ার চেষ্টা করার। তখনই তো রাশিয়া খেপেছে। যাই হোক, লম্বা হয়ে যাবে, এই দিনে অন্য একদিনে প্রোগ্রাম করা যাবে কেন ওদের ব্যবস্থা। ইউক্রেন শেষ, আমরা প্রথম দিনে বলেছি ইউক্রেন শেষ, ধ্বংস, ইউক্রেন ধ্বংস শেষ, রাশিয়া দখল করে নেবে সব বড় বড় দেশ, বড় বড় জায়গাগুলো, শহরগুলো। এখন আসলে ওই জায়গায় ফেরত আসি। মধ্যপ্রাচ্যের ইয়েটা শেষ। তেলের দাম আগামী কয়েক সপ্তাহে, অবাক হওয়ার না, 300 থেকে $350 পার ব্যারেল যাবে। তেলের দাম যখন $50 বেড়ে যায়, পৃথিবীর কোন সরকার বা কোনো দেশের পক্ষে সেটা সামাল দেওয়া সহজ নয় বা কঠিন, অসম্ভব। বাংলাদেশের দেশের মতো অসম্ভব। বাংলাদেশের দেশের মতো বর্তমানে তারেক রহমান যেভাবে বসেছেন, এবং তারেক রহমান যেভাবে উনি হাত মিলিয়ে এবং ইফতার পার্টিতে জয়েন করছেন এবং কার্ড দিচ্ছেন, বিতরণ করছেন, এখন উনি বুঝতে পারছেন না যে উনি নতুন বসেছেন, উনি আগের এমপির অভিজ্ঞতা নাই, প্রধানমন্ত্রী দূরের কথা এমপি হওয়ার অভিজ্ঞতা নাই, উনি সরাসরি আল্লাহ ওনাকে প্রধানমন্ত্রীর জায়গায় বসিয়েছেন। ওনার উচিত ছিল ওনার বাবার মতো বিজ্ঞ, যোগ্য, বুদ্ধিমান ব্যক্তিগুলাকে, দল, মত, ধর্ম সব ভুলে গিয়ে যোগ্য ব্যক্তিগুলাকে মন্ত্রণালয়ে সব জায়গায় বসানো। তোমরা বাকিদের বলা উচিত, তোমরা এমপি পাস করছো, তোমরা সংসদে আইন তৈরি করো, কিন্তু দেশ চালানোর জন্য আমার বাবার কাছ থেকে আমি শিখছি, আমি শক্তিশালী জ্ঞানী লোককে বসাবো। কিন্তু ওইটা না করে ভাঙ্গাচোরা রাস্তাঘাটের লোকজন, ঋণগ্রস্ত গার্মেন্টসের মালিক, এদেরকে টাকা পয়সার দায়িত্বে বসিয়ে দিচ্ছে। উনি বুঝতে পারছে না যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধটা যে উনার উপরে একটা মরার উপর খোলার ঘা, উনি এখনো বুঝতে পারছেন না। কারণ ওনার আশেপাশে হচ্ছে, কি বলেন না, তা আপনার পাশে একটু চেতে দিই আর একটু তেলটা ঢেলে দিই, উনি খুশি থাকবেন। তো এখনো জায়মারা বাচ্চা মেয়ের বুঝতে পারছে না দুনিয়া কোন লেভেলে চলছে। আর ওইটা তার বোঝারও কথা না, তার সাইড লাইনে থেকে চুপচাপ শেখার কথা, জ্ঞান অর্জন করার কথা। বাংলাদেশের এই নোংরা রাজনীতি থেকে আসলে শেখার কিছু নাই। এই আন্তর্জাতিক রাজনীতিটা বুঝতে হচ্ছে ডক্টর ইউনূস, কিন্তু তাকে কাজ করতে দেয়নি, তাকে 1.5 বছর কোনো কিছু করতে দেয়নি। এনিওয়ে, এই যে তেলের দামটা ব্যারেল প্রতি বাড়ছে, সারা পৃথিবীতে কি হবে এখন? ইরান তো গত 2 যুগ মানে ইরানের উদ্দেশ্য ছিল এটা, মানে উদ্দেশ্য ছিল, মূল উদ্দেশ্য হচ্ছে এটা। ইরানের উদ্দেশ্য ছিল সারা পৃথিবী, এই যে আকাশ, ইরান যুদ্ধ করছে কেন, কিভাবে, কেন সম্ভব? শুধু মিসাইলের ভান্ডারের কারণে না, ইরানের বহু 2 যুগের উপর থেকে সময় থেকে পরিকল্পনা করা, কোথায় কোথায় আক্রমণ করবে, কোথায় আক্রমণ করলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কলিজায় আঘাত করবে। একটা দেশের বা শক্তির কলিজায় আঘাত লাগে তখনই যখন তাদের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়। আর গোলা বারুদ, বিমানবন্দর ধ্বংস করা হচ্ছে প্রাথমিক ধ্বংসের অংশ, সেটাও কিন্তু অর্থনীতিতে আঘাত করে। বা অর্থনীতির মূল শক্তি, চালিকা শক্তি হচ্ছে জ্বালানি শক্তি। গতকালকে আপনার কি বলে এটাকে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদন, জ্বালানির তেলের যে দাম বেড়েছে, তার উপরে যে তাদের যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট গুলা চলে, তারা সবাই পতনের দিকে, সবাই পতনের দিকে। এবং ইরান কিন্তু গত 2 যুগের উপরে ধরে তারা সুইফট ব্যবহার করে না। সুইফটটা বুঝতে পেরেছেন তো, দেশে বিদেশে টাকা পাঠাতে যে পেমেন্ট সিস্টেমের মাধ্যমে, সেটাই, যে পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা পয়সা পাঠানো হয়, দুনিয়া প্রায় 11,000 উপরে ব্যাংক এটার অংশ, সেটার অংশ কিন্তু ইরান না। তার মানে আপনি সুইফটের মাধ্যমে যে ইরানকে পাঙ্গা দিবেন, এই সুযোগও কিন্তু রাখে নেই। এই জন্য ব্রিক্সের অংশ হিসাবে ইরান ব্রিক্সের কি বলে এটাকে, মুদ্রার মাধ্যমে তারা লেনদেন, ব্যবসা করে, ট্রেড করে। এইদিকে যুক্তরাষ্ট্র করছে কি, হাসিনা যেরকম তার পতনের আগে, আমি 2020 সালে বলেছিলাম, মনে আছে, 2020-21 বলেছিলাম, হাসিনা চোখ বন্ধ করে লাখে লাখে বাংলাদেশি টাকা ছাপাচ্ছে, লাখ লাখ হাজার হাজার কোটি টাকা ছাপাচ্ছে। এতে কিন্তু বাংলাদেশের ইনফ্লেশন পৃথিবীতে এখন সবচেয়ে খারাপ অবস্থা। ওই হাসিনার টাকা ছাপানোর ইনফ্লেশন কিন্তু এখনো চলছে, 8%, 9%। এই ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে এই বাংলাদেশের ইনফ্লেশন আরো বাড়বে, আরো খারাপ অবস্থায় যাবে। তখন কিন্তু হাত মিলিয়ে এবং পারিবারিক কার্ড বিতরণ করে কিন্তু পার পাওয়া যাবে না, এসব ভুয়ামি লোক দেখানো কাজ করে পার পাওয়া যাবে না। যখন পেটের মধ্যে লাথি পড়বে, যখন সরকারের টাকা থাকবে না, এই যে দেখেন সরকারকে জনগণ 5,000 টাকা ব্যাংকে থেকে তুলতে পারছে না, তাদের উপরে গরম পানি মারা হচ্ছে। এগুলো হচ্ছে সামনের খারাপ ভয়ঙ্কর কিয়ামতের দিনের আলামত। তো ইরান করছে কি, যুক্তরাষ্ট্রের টাকা চাপাচ্ছে, যুক্তরাষ্ট্রের ইনফ্লেশন বাড়বে, যুক্তরাষ্ট্রের ইকোনমি ধাক ধাস করে পতন হবে, যুক্তরাষ্ট্র শেষ, যুক্তরাষ্ট্র শেষ, ইসরায়েল শেষ,
পশ্চিমারা এখন ইরানের কাছে হাত ধরতে শুরু করছে, সরি ইউরোপিয়ানরা বুঝে গেছে। মধ্যপ্রাচ্য লাভরভকে অনুরোধ করেছিল, এই যে একটু আগে দেখলাম ভিডিও। এখন মধ্যপ্রাচ্যের রাজারা বুঝে গেছে এটা শেষ। আমি গতকালকে একবারে দোটানায় আছে কেউ। সেটাই, গতকালকের ভিডিওতে, আমার ব্যক্তিগত ভিডিওতে আমি বলেছিলাম যে মধ্যপ্রাচ্য মার খেয়ে এবং যুক্তরাষ্ট্রের বেইমানি হারামখোরি চরিত্র বুঝতে পেরে তারা এখন যুক্তরাষ্ট্রের সাথে, ইসরায়েলের সাথে সকল বাণিজ্য এবং সামরিক চুক্তি বাতিল করছে একটার পর একটা। সেই চুক্তি বাতিল করে তারা এখন ব্রিক্সের দিকে ঝুঁকছে। যদি ইতিমধ্যে সৌদি আরব ব্রিক্সের একজন সদস্য, তারপর এখন আরো শক্তিশালী ভাবে ইরানের মাধ্যমে, ইরানের হয়ে তারা অংশগ্রহণ করার চেষ্টা করছে। আমি গতকালকে আমার লাইভের মাধ্যমে যে অনুরোধ করেছি, মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত হবে যে ইরানের সাথে হাত মিলিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া, মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশে তাদেরকে মিসাইলের কারখানা তৈরি করে দেওয়া। যেভাবে ইরান তাদের প্রতিটা প্রদেশে ইসরায়েলের মিসাইলের কারখানা তৈরি করেছে, এইভাবে মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশে চুক্তির মাধ্যমে এইসব মিসাইল, শক্তিশালী মিসাইলের কারখানা করে দেওয়া, যেন মধ্যপ্রাচ্য তথা মুসলিমদের সম্পদ এবং মুসলমানরা এবং মুসলমানের দেশ সুরক্ষিত হয় এইসব পশ্চিমা ইহুদি জায়নিস্ট দেশের বিরুদ্ধে। আমি এই জন্য জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পারলাম যে আমার মনে হয় বুঝিয়েছেন সবকিছু। সেটাই, কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের জন্য। ইরান শুধু জয়ী না, ইরান শুধু বিজয়ী না, ইরান লম্বা সময়ের জন্য বিজয়ী। আপনারা এতদিন বলেছেন ইরানের উপরেও তো আঘাত আসছে। ইরানের আঘাতটা আমি আবারও ব্যাখ্যা করি। আমার গতকালকের ভিডিওতে আমি ভিডিও দিয়ে, ছবি দিয়ে ব্যাখ্যা করেছিলাম যে ইরানে যেটা যুক্তরাষ্ট্র মূর্খের মতো আবার 82nd এয়ারবোর্ন ডিভিশনকে তৈরি করছে, যে 36 সেনা যে আকাশ থেকে প্যারাট্রুপার ছেড়ে তাদেরকে ইরানের ভিতরে আক্রমণ করবে। আমিও একজন প্যারাট্রুপার বা 36 সেনা। আমি তাই জানি যে 36 সেনা ঝাঁপ দিয়ে পড়া পরে যদি সেখানকার মাটি অনুকূল না হয়, সেখানের পরিবেশ যদি অনুকূল না হয়, 36 সেনা ডিভিশনের পরে ডিভিশন পাঠাবে, কিন্তু ইরানের মাটি খেয়ে ফেলবে সবার আগে। ইরানের 3 দিকে পাহাড়, একদিকে সমুদ্র এবং পাহাড়, মাঝখানে 2টা বড় বড় অত্যন্ত গরম বালির মরুভূমি। যেই মরুভূমিতে যে কোনো আক্রমণকারীর বহর, সামরিক গাড়ি তলিয়ে যাবে চোরাবালির মতো। সেই জন্যই বলছি, এরকম ডিভিশনকে ডিভিশন সৈন্য পাঠালেও মাটি খেয়ে ফেলবে আগে, তারপর ইরানের অস্ত্র। আর ইরানিরা মাটির নিচে থেকে অভ্যস্ত। ইরান যদি সার্ভাইভ করতে পারে তাহলে ইরান জয়ী। আর ইরান তো জানে তাকে শুধু সার্ভাইভ করতে হবে, টিকে থাকতে হবে। যুক্তরাষ্ট্র তো টিকে থাকতে পারবে না, যুক্তরাষ্ট্র অন্ধকার যুগে চলে যাবে। যুক্তরাষ্ট্রের ভয় হচ্ছে যখন গরিব দেশের যুদ্ধ শুরু হয়, বাংলাদেশের মতো একটা দেশে যখন যুদ্ধ শুরু হয় বা খারাপ সময় আসে, নিজে একবেলা খেয়ে থাকে, তার পাশের প্রতিবেশক কিন্তু একটু খাবার লোন দেয়, একটু দাঁড় দেয়, এই নেন আপনি একটু খেয়ে থাকেন বাচ্চাদেরকে নিয়ে। গরিবের মন কিন্তু বড়। ইরানের মানুষের কিন্তু মন বড়। তারা একটা রুটি পাশাপাশি বাসা সবাইকে নিয়ে মাটির বাংকারের নিচে বসে টানেলের মধ্যে বসে ভাগ করে খাবে। আর সরকার এখানে খাবার মজুদ রেখেছে, মিসাইলের পাশাপাশি সরকারও খাবার মজুদ রেখেছে। তার মানে কি, ইট ইজ এ কোয়েশ্চেন অফ সার্ভাইভাল। ইরান সার্ভাইভ করছে, কিন্তু যুক্তরাষ্ট্রের যদি কিন্তু সার্ভাইভাল না, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধ্বংস করে দিয়ে, তেল ধ্বংস করে দিয়ে যুক্তরাষ্ট্র শেষ। উদাহরণ, হরমুজ প্রণালী দিয়ে ইরান কোনো তেলের ট্যাঙ্কার বেরোতে দিচ্ছে না। ভারত মহড়ায় অংশগ্রহণ করার জন্য ইরানের যেই সাবমেরিনকে বন্ধুসুলভ দাওয়াত করে তাদেরকে বেইমানি করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে তথ্য দিয়ে সেই সাবমেরিন ধ্বংস করে দিয়ে 100-র উপরে ইরানি সৈনিক হত্যা করেছে ভারতের সাহায্যে। সেই ভারতের 68টা জাহাজ সেই হরমুজ প্রণালীর ভিতরে ইরান আটকে রেখেছে। আমি কি অল্প কথায় বোঝাতে পারলাম ইরানের আসল শক্তিটা কোনটা? ইরানের আসল শক্তি, ইরানের দ্বিতীয় শক্তি হচ্ছে মিসাইল। আসল শক্তি হচ্ছে ইরান টার্গেট করছে সমস্ত তেল এবং সমস্ত ডেটা সেন্টার, যেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অর্থনীতি এবং তাদের এআই সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। ইরান আগামী 100 বছরের দীর্ঘ সময় যতদূর চোখ যায়, ইরান বিজয়ী। কিন্তু এটা যদি বুঝতে পেরে যুক্তরাষ্ট্র এই যে আগের বার 12 দিনে সেই যুদ্ধ থামিয়ে ফেলেছে, এবারও যদি 8 দিন 9 দিন হলো, তো যদি থামিয়ে ফেলার কোনো পদক্ষেপ নেয়। আচ্ছা, আপনাকে কি বলেছি, ইসরায়েল একদিকে যুক্তরাষ্ট্রকে বলছে, ট্রাম্পকে বলছে এই যুদ্ধে আপনাকে জিততেই হবে, যুক্তরাষ্ট্রকে জিততেই হবে। আবার এদিক দিয়ে ইসরায়েল অন্যদের পাদ হচ্ছে যুদ্ধ থামাতে হবে, যুদ্ধ থামানোর জন্য। একই সাথে মধ্যপ্রাচ্য বুঝে ফেলেছে যে যুদ্ধ বিরতি ছাড়া উপায় নেই, সবাই ধ্বংস হয়ে যাবে। কারণ মোহাম্মদ বিন সালমান কিন্তু ওনার উট রেডি, কিন্তু ওনার উট নিয়ে কিন্তু ওই আবার মরুভূমিতে চলে যাবে।
তাদের কিন্তু আর কোনো রাস্তা নাই, আমি কিন্তু যোগ করছি না। সৌদি আরবের, ইরানের, আপনার কুয়েত, কাতার, সৌদি আরবের বাদশারা তাদের সমস্ত টাকা পয়সা তো জমিয়েছে দুবাই কিছু, এবং তারা জমিয়েছে মোটামুটি হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রে। চীনের যে টাকাটা থাকবে সেইখানে তারা হয় চলে যাবে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পড়ে গেলে তাদের অংশ, তাদের ইনভেস্টমেন্ট কিন্তু মাটির সাথে মিশে যাবে, শেষ, ওইটা নাই। তার মানে কি দুইটার একটা অপশন, চীন যদি জায়গা দেয় তাহলে চীনে যেতে পারবে, আর নয়তো তাদেরকে তাদের উট রেডি রাখতে হবে। এখন তাদের স্বর্ণ দিয়ে গাড়ি বানিয়েছে এত বছর, উটের উপর যদি স্বর্ণের চামড়া বসায় সেটা নিয়ে তারা মরুভূমিতে ফেরত যেতে হবে। আমার কথা একদিন সত্যি হতে পারে, হাসির কথা বলছি না, যে খারাপ সময়, খুব সামনে খুব খারাপ সময়। দ্বিতীয়, ইরানকে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য সারা পৃথিবী পায়ে ধরছে ইরান, কিন্তু ইরান 2025-এর জুন মাসের মতো যুদ্ধবিরতিতে চলে যেত ইতিমধ্যে। কেন যাচ্ছে না? কারণ শয়তানের বাচ্চারা ইরানের শহীদ খামেনিকে মেরে ফেলেছে, আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলেছে, তাদের লিডারকে মেরে ফেলেছে। আপনার প্রথম লাইভে বলেছিলাম, ইরানিরা খোমেনি হত্যাকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা হিসেবে তারা দেখে, তাদের জন্য এত বড় ক্ষতি, তাদের ধর্ম, তাদের নীতি, তাদের জাতির ক্ষতি হিসেবে দেখে। এবং ইরান বলেছে নো ওয়ে, এইবার জন্মের শিক্ষা দিয়ে ছাড়বে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোকে। এইবার তারা এত সহজে সারেন্ডার করবে না। যুক্তরাষ্ট্র, ট্রাম্প লুকিয়ে, ট্রাম্পের উপর দিয়ে বলছে আমরা সারেন্ডার করবো না, আরো অনেকদিন যুদ্ধে চালিয়ে যেতে পারবো। ট্রাম্পের যেসব লোক আছে, যারা মার্কো রুবিও এবং আরো কতগুলো ছাগল পাগল আছে যুদ্ধের মুখ, এরা যারা বলছে এরা তো সব ইহুদি লোক, ইসরায়েলের জায়নিস্ট লোকেরা, এদের তো মাথায় কোনো জ্ঞান নাই। তাদেরও তো গোয়েন্দা সংস্থা নাকি বলছে যে এটাতে যুক্তরাষ্ট্র, তাদের গোয়েন্দা সংস্থা বলতে হচ্ছে, আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড ইসরায়েল স্টেটস। যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র নাই, এটা হয়ে গেছে ইউনাইটেড ইসরায়েল স্টেটস। USA is no more USA. USA does not make their own policy. Israel makes US policy. US taxpayers, they pay for the bomb, for the war, for the food of Israelis. যুক্তরাষ্ট্রের 300 মিলিয়নের বেশি মানুষ, তারা যে ট্যাক্স দেয়, এই ট্যাক্স খরচ করা হয় ইসরায়েলের জন্য, তাদের যুদ্ধের জন্য। যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্র নাই, যুক্তরাষ্ট্র হয়ে গেছে ইসরায়েলি রাষ্ট্র। রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার সব ইসরায়েলের। এই প্যাক লবিস্টরা, তারা কি বলে পাশ করা হচ্ছে কে দাঁড়াবে, এখন সিনেট রিপাবলিকান বলেন আর ডেমোক্রেটস বলেন, সব ইসরায়েলি। বাট এখন আস্তে আস্তে ইসরায়েলের টাকা দেওয়া, ইসরায়েল টাকা দেয় কিভাবে এদেরকে? যুক্তরাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা নেয় একসাথে 18, 40 বিলিয়ন, 50 বিলিয়ন করে এক এক বছরে দেয় ইসরায়েলকে, সেই টাকা থেকে আবার এই প্যাক খরচ করে যুক্তরাষ্ট্রের কি বলে এটাকে কংগ্রেসম্যান, এদেরকে কি বলে রিপাবলিকান, এদেরকে কেনার জন্য কোয়েট তেল দিয়ে কই ভাজে। এনিওয়ে, তো ইরান, ফাইনাল কথা বলে দিই, ইরান এইবার আর এত সহজে সারেন্ডার করছে না। ইরানের কাছে মাথা নত করতে হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, লিখিত দিতে হবে, যেটা আবার মহানন্দে ইরান সারা দুনিয়ার সামনে প্রকাশ করবে। এর মাধ্যমে ইরান গায়ে গতরের শক্তিটা মিসাইলে এবং তাদের বন্ধুত্বে চীন এবং রাশিয়ার সাথে তারা একটা শক্তিশালী দেশ হয়ে যাবে আগামী 100 বছরের জন্য। পৃথিবীর ইতিহাসে প্রতি সেঞ্চুরিতে কিন্তু, যেটা বলে সুপার পাওয়ার, আমি তো বলি সুপার পাওয়ার একমাত্র আল্লাহ, বা দুনিয়ার মানুষের দৃষ্টিতে সুপার পাওয়ার, মুসলমান ছাড়া, ভালো ইমানদার মুসলমান ছাড়া বাকি যাদের দৃষ্টিতে সুপার পাওয়ার, প্রতি সেঞ্চুরিতে বদলে যায়। এক সময় সেই আগে, বেশি পুরোনো যাব না, বিভিন্ন আমলে ছিল না, রোমান ছিল, গ্রিক ছিল, টার্ক ছিল, তারা আছে আর এখন সুপার পাওয়ার নাই। কত সুপার পাওয়ার আছে আর গেছে। আমেরিকা সুপার পাওয়ার কবে হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। সুতরাং আমেরিকার এই এক সেঞ্চুরি শেষ হওয়ার আগে আমেরিকা কিন্তু আবার শেষ নিচে। এখন চীন হবে সেই সুপার পাওয়ার। বাণিজ্য, কারণ এখনের দুনিয়া আর অস্ত্র দিয়ে চলে না। এখন আপনি নিউক্লিয়ার বোমা পুরা মাটির নিচে ভরা থাকুক, আসমান ভরা থাকুক, মানে এদিকে সবচেয়ে লাভবান হবে চীন। চীন হয়ে গেছে, চীনকে বুঝতে হবে, চীন আজকের থেকে না, চীন যুগ যুগ ধরে। ইরান যেরকম মাটির নিচে সাইন্টিস্ট বানাচ্ছিল আর মিসাইল বানাচ্ছিল, আর চীন তাদের ব্যবসা প্রসার করছিল। গত জুনে যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করায় ব্যস্ত ছিল, তখন আমি আমার লাইভে বলেছিলাম, যেই দিন বোমা মারছিল ফর্দো, ইরানের ফর্দো নিউক্লিয়ার সাইট একটা জায়গা আছে, নাম হচ্ছে ফর্দো, ফর্দোতে যেদিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছিল, সেই একই দিনে চীন আফ্রিকাতে গিয়ে 53টা দেশের সাথে বাণিজ্যিক চুক্তি করেছে, যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি। নীরবে
পৃথিবীর সবচেয়ে বাণিজ্যিক চুক্তিটা নিয়ে গেল চীন। যখন আমেরিকা ছাগল ফাঁকা ফর্দ যেখানে নিউক্লিয়ার বম নাই তার মাঝখানে ফাঁকা জায়গায় পাহাড়ে গোলামের নিজেকে বলছে ইরানের সমস্ত নিউক্লিয়ার বম ধ্বংস করে দিয়েছি। তারপর 1 বছর পরেই বলছে ইরান 1 সপ্তাহ 2 সপ্তাহের মাঝখানে মিসাইল তৈরি করবে, নিউক্লিয়ার বম বানিয়ে ফেলবে, সুতরাং ইরানকে আবার বোমা মারতে হবে। তার মানে কি হয়ে গেল? আমেরিকান এবং ইসরায়েলি জনগণের চরিত্র হচ্ছে বাংলাদেশের জনগণের মতো। হাসিনারা বিএনপিরা এসে যা বলে তাই বিশ্বাস করবে, হাসিনা বিএনপির মিডিয়ারা যা বলবে তাই বিশ্বাস করবে। নেতার পিছনে আমার নেতা একটা দেখেন কি করতেছে, হাত মেলাইছে, দেখেন কি করছে, হাত মেলাইছে, সব আমাদের এগুলো হচ্ছে মিডিয়া শো, মিডিয়া স্টান্ট। মিডিয়া স্টান্টে কিন্তু বাংলাদেশ টিকবে না। গাবুইরা মায়ের আসছে বাংলাদেশের উপরে। এই যে বর্তমান সরকারের জ্বালানি মন্ত্রী বলেছে টুকটুকি না কি যেন নাম, মাহমুদুল টুকু না, মানে মাহমুদুল আর বলা লাগবে না, কষ্ট করা লাগবে না, রোজার মাসে আপনার কষ্ট হবে, আপনি ইফতারি একটু পরে আপনার ইফতারি প্রায় টাইম হয়ে গেছে, আর একটা সরি আমার ইফতার শেষ, ওইটা শেষ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমার ইফতারের দেরি আছে, 3 ঘন্টা 4 ঘন্টা দেরি আছে। তো শুনেন, এদের 17 বছর রাজনীতিতে ছিল না, রাজনীতি ভুলে গেছে। ওই দেখেন না, ওই কি বলে এটাকে, উত্তরবঙ্গের মির্জা ফখরুল 2018 নির্বাচনে দিনাজপুরে সকাল 10:30টায় ওনার উঠানো বসে পিনপিনা রোদে শাওল গায়ে দিয়ে নির্বাচন যেভাবে হচ্ছে আমি খুশি। এখন তো এবার তো ওনার মেয়ে প্রচারণায় নামছে, ওনার মেয়ে আছে, ওনার জামাই আমার ফেসবুকে আছে, ফেসবুকে আমার জামাই গত 4-5 বছর ধরেই আছে। ইটস ওকে। আমি তো আর মূর্খ না যে কেউ আমার ফেসবুকে থাকবে তাই বলে বের করে দিব বা ওনার কোনো পোস্টে আমি হেট বা ঘৃণা করি না। ইটস ওকে, আমরা শিক্ষিত লোক, আমরা একজন আরেকজনের সাথে তর্ক করবো কোনো বিষয়, বাট এট দ্য সেম টাইম উইল বি এ জেন্টলম্যান। আমরা একসাথে হ্যান্ডশেক করবো, উইল বি এ জেন্টলম্যান, বিকজ মূর্খরা মারামারি করে, ছাগলরা কাটাকাটি করে, মারামারি করে। যে হচ্ছে যে ওই যে হাদি হত্যার যে আসামিকে পেল, এটা সাধারণ নাটক, পুরোটাই সাধারণ নাটক। হাদি হত্যায় বাংলাদেশ থেকে বিশেষ কেউ একজন ভারতে গেল, যে ও ভারতে না গিয়ে অন্য জায়গায় যেতে পারতো চিকিৎসার জন্য, বিশেষ কেউ একজন ভারতে গেল, তারপরই হাদি গ্রেফতার হয়ে গেল। এতদিন হলো না, হাদির আসামি গ্রেফতার হয়ে গেল, হাদি হত্যার আসামি গ্রেফতার হয়ে গেল, এতদিন গ্রেফতার হলো না, যে নতুন হয়ে গেল। এখন তাকে এই সরকার আমলে ব্যারিস্টার তাজুলকে সরিয়ে সমস্ত বিচার বন্ধ করে দেওয়া হলো। বিডিআর হত্যার যাদের ব্যক্তি দিয়ে বিডিআর হত্যা তদন্ত করে দেশের অর্থ এবং সময়, গুরুত্বপূর্ণ সময় ব্যয় করা হলো, ব্যয় করে সেই কমিশনের রিপোর্ট দেওয়া হলো। সেই কমিশনের রিপোর্ট বাতিল করে আবার নতুন করে কমিশন করে ভারতকে খুশি করার জন্য হাসিনার নাম সরিয়ে, তাপসের নাম সরিয়ে, এই নানক মির্জা আজমের নাম সরিয়ে করবে না নাকি? বিকালে একটা কথা বলে হারাম করে বাচ্চা গেছ, এটা হচ্ছে নিয়ম খারাপ, রক্ত হারাম। এই জাতির চরিত্র হচ্ছে চাকর বাকরের চরিত্র। চাকর বাকর বলতে যারা কাজ করে খায় তাদের না, গোলামের চরিত্র। এই জাতির রক্তের মতো হচ্ছে গোলামের চরিত্র, অসভ্য চরিত্র। এদের ভিতরে মানুষ নাই। এরা নির্বাচনে ক্ষমতা আসার জন্য টুপি লাগায়, পাঞ্জাবি পরে, নির্বাচনটা যেমনি করে চুরি করে যেমন পাস করে, সব দলে, সব রাজনৈতিক দলে এরকম টুপিটা খুলে ফেলে, সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে, কারণ এদের ভিতরে কোনো ইমান নাই, কোনো নীতি নাই। এবং জনগণের চরিত্র তাই। তো এই নাটকটা করে কি লাভ হবে? এই যে নাটকটা করে আমার যেটা ধারণা ওই ফয়সাল বা মাসুদকে যদি আদৌ নিয়ে আসে এতদিন, তাহলে কি দাঁড়ানো? ভারত এতদিন ফয়সাল যখন অনেক নাটক বানাচ্ছিল ফয়সাল, আমি তো এইসব নিয়ে কথা বলিনি, ইলিয়াস কথা বলেছে, অনেকেই কথা বলছে, সারা ফেসবুক ছয়লাম, আমি তখন কথা বলিনি। আমি তখন কথা বলি যখন কেউ কথা বলে না। এই যে ইরান নিয়ে কথা কেউ বলছে না, আমার মতো ভিতরে খবরগুলো কেউ দিচ্ছে না, আমি তখন কথা বলি। যখন আপনি হাদির প্রশ্ন করলেন, হাদির হত্যাকারীর প্রশ্ন করলেন, তখন আমি বাধ্য উত্তরটা দিচ্ছি। তারপরে আমরা আবার যাবো এখানে। ডক্টর ইউনূসের সময় তো হাদিকে গ্রেফতার করা, তখন তো একই ভারত ছিল, একই পুলিশ ছিল। তারপর ইউনূস গিয়ে বিএনপি আন্দোলন হলো, কিন্তু মানে সবই হয়েছে। ওটা কি হয়েছে আমরা সবাই জানি, সো আই এম নট গোইং দেয়ার। বাট বিএনপি আসলো ক্ষমতায়, বিএনপি এসে হাদিকে নিয়ে আসলো, কিন্তু রাষ্ট্রীয় কাঠামো যে বিচারগুলা অত্যন্ত জরুরি একটা স্বাধীনতা সার্বভৌমতাকে টিকিয়ে রাখার জন্য, হাদিও ইম্পর্টেন্ট, হাদিও কিন্তু এর মাঝখানে অংশ। কিন্তু তার আগে, হাদির আগে যে বিষয়গুলো ছিল তা হচ্ছে বিডিআর হত্যা, তা হচ্ছে জুলাই আগস্ট 2024 হত্যা, এইসব 1500 ছাত্র জনতা শিশু হত্যা, শৈশবের বিচার, সেই বিচারগুলোকে নষ্ট করার জন্য। এবং 16 বছর স্বৈরাচারী হাসিনা যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে ভারতের হাতে তুলে দিয়েছিল, এবং আয়না ঘরের কিডন্যাপ
এবং হত্যা, যেগুলো রাষ্ট্রীয় কাঠামো এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার। এগুলা এই বিচার কার্য সম্পূর্ণ না করে এগিয়ে যাওয়া মানে হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে উপেক্ষা করে এগিয়ে যাওয়া, এবং সেই এগিয়ে যাওয়া হচ্ছে চোরাবালিতে ডুবে যাওয়া, আবার দেশ ডুবে যাবে এবং সেটা থেকে আর উত্তরণ হবে না কোনোদিন। সেই বিচার যেন না হয়, বিএনপি কিন্তু সবার আগেই ব্যারিস্টার ওনাকে সরিয়ে দিয়েছে, আইসিটির তাজুল ইসলাম, ব্যারিস্টার তাজুলকে সরিয়ে দিয়েছে এবং দলীয় লোক বসিয়েছে। তার মানে কি, এরপর পরই আমরা কি দেখতে পাচ্ছি, এর আগেও হয়েছে, যেহেতু ডক্টর ইউনূস বিএনপির অত্যাচারে কোনো সংস্কার করতে পারে নাই, তাই বিএনপির চাপে পড়ে অনেক লোক আস্তে আস্তে আসিফ নজরুল পয়সা খেয়ে এবং বিএনপির চাপে দুই দিক থেকেই প্রচুর আওয়ামী লীগের লোক জামিন পাচ্ছিল। বিএনপি আসার পরে দেখতে পাচ্ছি আমরা অনেক নেতা নেত্রীও জামিন পাচ্ছে। এর মাঝখানে রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্যারিস্টার তাজুলকে আইসিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি, হাসিনার যে ফাঁসির রায় সেটাকেও বাতিল করে দেওয়া হবে। অন্যান্য যারা ওই কি বলে আকামের মাল, এই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যে, কি নাম ছিল ওই আকামের মালটার, খলিলুর রহমান, না খলিলুর রহমান, হাসিনার আমলে, সরি হাসিনার আমলে, আচ্ছা যাই হোক, ওর নাম কামাল, আসাদুজ্জামান খান কামাল। হ্যাঁ আচ্ছা। তো এদের তো সবার ফাঁসি হয়েছে, এদের একটারও বিচার যেন না হয়, এটা আসলে আমার মাথায় আসে না। আমি তো আসলে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কিন্তু ইসলামে একটা সত্য, যে ব্ল্যাক ম্যাজিক আছে, কোরআনে আছে ব্ল্যাক ম্যাজিক। সাধারণত ব্ল্যাক ম্যাজিক, এই যে ব্ল্যাক ম্যাজিকটা যদি আবার একইভাবে খারাপ হোক ভালো, কোনো কিছু আল্লাহর অনুমতি ছাড়া সম্ভব না। কিন্তু এই যে হিপনোটাইজ করা হয়, হিপনোটাইজ কিন্তু একটা শক্ত মনের মানুষকে এত সহজে হিপনোটাইজ করা যায় না। হিপনোটাইজ করা যায় কিন্তু দুর্বল মনের মানুষকে খুব তাড়াতাড়ি হিপনোটাইজ করা যায়। যারাই দুর্বল তারা কিন্তু চট করে হিপনোটাইজ হয়ে যায়, শক্ত মনের মানুষকে হিপনোটাইজ করা যায় না। আল্লাহর মতো আমাকে হিপনোটাইজ করা যায় না এত সহজে, কারণ সবার আগে আল্লাহর উপর বিশ্বাস না। আমি বুঝি না, তাহলে কি বিএনপি তারেক রহমান এদেরকে কি তাবিজ করলো নাকি? কারণ যেই আওয়ামী লীগ, যেই ভারত এতদিন বিএনপি মানুষকে হত্যা করলো, মারলো, ওনার মা বাবাকে মারলো, এবং যাদেরকে জামিন দেওয়া হচ্ছে আওয়ামী লীগের, এরাই কিন্তু তারেক রহমানকে হত্যা করবে। এরাই কিন্তু বিএনপির ছেলে পেলে যারা মাঠে লাফাচ্ছে এবং আমাকে গালি দিচ্ছে আবার নতুন করে। মাঝখানে গালি বন্ধ হয়েছিল যখন বুঝতে পারছিল মেজর দেওয়া সত্যি কথা বলে, আবার যখন গালি শুরু করেছে, এরাই বুঝতে পারছে আজকে ঢাকা শহর, বাংলাদেশের অন্যান্য জেলার ডিভিশনে আওয়ামী লীগের ছেলে পেলেরা কিন্তু এই বিএনপির ছেলে মেয়েদেরকে হত্যা করবে দিনে দুপুরে। ইতিমধ্যে দেখেছেন ছাত্রলীগের ছেলে পেলেরা বিএনপির এক ছেলেকে, ছাত্র দলের ছেলেকে মেরে মাথা ফাটিয়েছে। এখন এই সরকার তো মানে আমরা দেখতে চাই, যেহেতু এখনো 1 মাস হয়নি, যাই হোক আমিও চাই, গতকালকে আমার ভিডিওতে বলেছি, আমি চাই, দেখেন আমি তো কোনো রাজনৈতিক দল করি না, প্রত্যেকটা মানুষের একটা বেলা শেষে একটা পার্সোনাল চয়েস আছে। আজকে যদি বাংলাদেশেও, যেমন যতদিন বাংলাদেশে ছিলাম বিভিন্ন ভোটের সময় ভোটের দায়িত্ব পালন করেছি, কিন্তু নিজে ভোট দিতে পারিনি। কিন্তু যখনই সুযোগ পেয়েছি, আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচন হয়েছে, যখন আগের সময় সুযোগ পেলে ভোটটা কিন্তু বিএনপিকে দিয়েছি। কারণ আমি তো একে তো রোজা, 2 নাম্বার কারোর কিন্তু কোনো কিছু দরকার নেই। আমার তারেক রহমানের কাছে কিছু চাই না, কারোর কাছে কিছু দরকার না, আমার দেওয়ার মালিক আল্লাহ, এক আল্লাহ। আমি জিয়া সৈনিক, এর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই, কারণ জিয়া বিএনপি বহু আগে শেষ। আজকে যদি বেগম জিয়া থাকতেন, তারপরে গিয়ে আমি বিএনপিতে ভোটটা দিয়ে আসতাম, কারণ বিএনপির অভিভাবক দুজনেই চলে গেছে, শেষ। এখন বিএনপিতে যারা আছে সব চোর, বদমাশ এবং ভারতের দালাল। এদের কাছে বিএনপির দলটা অত্যন্ত অনিরাপদ, বিপদগ্রস্ত। এবং বিএনপিতে যেই সব ইয়াং ছেলে মেয়েরা আছে এবং মধ্যবর্তী নেতা পর্যন্ত, উপরে বুড়াগুলো সব পচে গেছে, এদের ক্যান্সারগ্রস্ত, হয় মানসিকভাবে ক্যান্সারগ্রস্ত অথবা শারীরিকভাবে। যারা ইয়াং মধ্যবর্তী, আমি বিএনপির কিছু কিছু ছেলে মেয়েদেরকে আমি খুব পছন্দ করি। যেমন বিএনপির একটা ছেলে আছে সোহেল নাম, বা কি মাহমুদুল নবী নাকি নবী সোহেল, মাহমুদুল নবী সোহেল। আচ্ছা, ওরা বলতেছে যে রাত জেগে বসে আছি, ইরানের টপিক শুনবো। আচ্ছা, আমরা বাংলাদেশটা শেষ করে ইরানে ফিরতে চাই। ইরানের মূল কথা বলে দিয়েছে, আজকে শুধু মূল কথাটা বলবো যে ইরানের মেইন পাওয়ার হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, ইসরায়েলের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ছবি দিয়েছিলেন, সেটার উপরে কি বলেছেন? একটা ছবি আমাকে রাখতে দিয়েছিলেন। না, এটা তো আমি বলেছি অলরেডি। ইসরায়েলের যে নাভাতিম এবং যে গুরুত্বপূর্ণ 3টা বিমানবন্দর ছিল, 3টা বিমানবন্দরে, যেটা বিশেষ করে নাভাতিম এবং বেন গুরিয়ন বিমানবন্দরের উপরে ক্ষতি করেছে, যেটা আরেকটা বিমানবন্দর ছিল তৃতীয়টা, ওইটা মাটির নিচে গভীরে, যেটা পৃথিবী ওদের হিসাবে, যুক্তরাষ্ট্র হিসাবে, ইসরায়েল হিসাবে কেউ এটাকে ধ্বংস করতে পারবে না, সেটা ইসরায়েল নিখুঁত বোমা দিয়ে সেটা ধ্বংস করে দিয়েছে। বটম লাইন, আপনার অনুষ্ঠানে আমি এইভাবে বলেছিলাম যে ভাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, মিডল ইস্ট থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বেস বাই, ইসরায়েল বাই। যুক্তরাষ্ট্রের ইকোনমি শেষ, ইসরায়েলের বিজয়ীর প্রথম শক্তি মিসাইল না, ওদের প্রথম শক্তি হচ্ছে
ওরা পৃথিবীর অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, শুধু যুক্তরাষ্ট্র না, পৃথিবীর অর্থনীতিকে। এই ধাক্কাটা অন্য অনেকদিন আমাকে নিয়ে এসেন। বাংলাদেশের উপরে যেটা আসতে যাচ্ছে, আমি যেটা বলতে গেলাম টুকু ফুকুরা যেসব, এগুলো সব সব শেষ হয়ে যাবে। চাপাবাজি বন্ধ। বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করবো, এই যে সংসদটা শুরু হোক আলোচনা। না, আমি বাংলাদেশ নিয়ে আলোচনা করবো না। বাংলাদেশ আমাকে বাংলাদেশ নিয়ে দয়া করে ডাকবেন না, এই কারণে এই বাংলাদেশের চরিত্র ঠিক না হলে আমি কোনোদিন আসবো না। কারণ এই যে নাহিদ আসিফ, তথাকথিত নাহিদ আসিফ, এরা তো বাটপার, তখনই বিক্রি হয়ে গেছে, বিপ্লব রক্ষা করে নাই। তারপর এখন এমপি হয়ে এখন আবার ভারতের প্রশংসা করে। তারাও একটু লাইন লাইটে সংসদের জায়গা পায়, বসতে পারে, একটু গাড়ির মজা পায়। আমি মনে করেন নাহিদের কথায় ছাত্ররা রাস্তায় নেমে যাবে আর ছাত্রদের সাথে বেইমানি করে? ডক্টর জারার মতো মেয়ে আমেরিকা থেকে ফেরত আসলো, সে নির্বাচনের 1 মাস আগে সে এনসিপিতে থাকতে পারলো না। মানে এদের চরিত্র এমন হয়ে গেছে, লোভে তাঁতি নষ্ট, একটা কথা আছে না? বাংলাদেশ নিয়ে কথা বলতে হলে আগে যেদিন যখন এই জাতি তার চরিত্র দেখাবে, এই জাতির জন্য তো কম স্যাক্রিফাইস করলাম না, জাতির জন্য তো কম স্যাক্রিফাইস করিনি। 14টা বছর বাংলাদেশে যেতে পারিনি, 14, 15, 16 বছর বাংলাদেশে যেতে পারিনি। আর কত ক্ষতির সম্মুখীন হয়েছি, কত সম্মুখীন। আমাকে এক সময় বলেছি যে এক আওয়ামী লীগের বলে, আপনি তো ভাইয়া, আপনাকে অনেক সম্মান করি, আপনি তো যা কিছু করলেন সকল সুবিধা তো তারেক রহমান পাবে। তারেক রহমান বা বিএনপির কোন একটা ব্যক্তি আমাকে এখনো পর্যন্ত ধন্যবাদ দিয়েছে যে তারেক রহমান দেশে আসলো? এখন তারেক রহমান আমাকে ধন্যবাদ তো দূরের কথা, জুলাই আগস্টে যারা যুদ্ধ করলো, যারা নিহত হয়েছে, জুলাই সনদ পর্যন্ত বন্ধ করে রেখেছে। নিমক হারাম জাতি, নিমক হারাম চরিত্র। সুতরাং বাংলাদেশি নিয়ে কোনো কথা বলার জন্য আমাকে ডাকবেন না, যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র সামগ্রিকভাবে পরিবর্তন না হবে। এই জাতি হচ্ছে সামগ্রিকভাবে, জাতির চরিত্র হচ্ছে যেই সরকারি আসুক না কেন, যে এমপি আসুক না কেন, তার নিজের ব্যক্তিগত তার কি সুবিধা হবে, 2টা পয়সা পাবে কিনা, তার ভাইটা চাকরি পাবে কিনা, দেশ নিয়ে তার চিন্তা নাই। কিন্তু এটাই হচ্ছে বেশিরভাগের চরিত্র। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর ইরান যুক্তরাষ্ট্র যদি এটা আরো চলতে থাকে, আমরা অবশ্যই আপডেটস দেব। 1 দিন 2 দিন পরে আমরা আবার বসার চেষ্টা করব, যদি সময় মেজর দেলোয়ার ভাই সময় দেন। তো আমরা আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। মেজর দেলোয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর প্রিয় দর্শক, আপনাদেরকে